বল্টু, পর্ব 17। চলুন তাহলে শোনা যাক। রাজশাহী থেকে ফেরার পর বেশ কিছুদিন কেটেছিল ব্যস্ততায়। টাইট শিডিউল নিয়ে চলছিল দিনের প্রতিটি মুহূর্ত, তাই কোথাও সময় দেওয়ার মতো অলস সময়টুকু পায়নি অংশু। এদিকে প্রায় মাসখানেক হয়ে গেল ক্যাম্পাসে যাওয়া হয়নি বলে তনয়ের সাথে বেশি একটা দেখা সে করতে পারছিল না। পৌষ ও মাঘের মাঝামাঝি সময় এখন। শীত জনজীবনকে কাবু করে ফেলেছে। অন্যদিকে প্রজেক্ট প্রায় শেষের দিকে, তাই প্রতিদিনই কাজের চাপ বাড়ছে বেশ। বহুদিন পর হঠাৎ তনয়া ফোন করে দেখা করতে বলে। ব্যস্ততা থাকা সত্ত্বেও অফিসের পর খানিকটা সময় বের করে অংশু। সরি, আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করো না। সমস্যা নেই, আমিও এসেছি বেশিক্ষণ হয়নি। তা কাজের চাপ কি বেশি? হ্যাঁ, অনেকটা। আজ শীতও লাগছে বেশ। এক কাজ করি, চা খেতে খেতে না হয় কথা বলি। হাঁটতে হাঁটতে জাদুঘরের সামনে একটা ভ্রাম্যমান চায়ের স্টলে আসে। ওয়ান টাইম গ্লাসে 2 কাপ চা নিয়ে তারা আবার হাঁটতে শুরু করে। শীতের নেটওয়ার্ক কয়েকদিন ঝিরঝির করে, আবার জোরাল হয়, তাই না? সেটা কেমন বুঝতে পারছো না? গত কয়েকদিন তেমন একটা শীত নাই, আবার কাল থেকে ঝাঁকিয়ে পড়েছে, যেন বিগত দিনেরগুলো পূরণ করছে এখন। বুঝতে পেরেছি। শীত কি বেশি লাগছে? তাহলে আমার চাদরটা গায়ে জড়াতে পারেন। আরে না, আমার তেমন সমস্যা নেই। তোমার সেমিস্টার ফাইনাল কবে? ফেব্রুয়ারির শেষে নতুবা মার্চের মাঝামাঝি হতে পারে। সময়টা এখনো চূড়ান্ত হয়নি। আমার সময়টা ঘনিয়ে আসছে। মানে কি? আমার কাজ প্রায় শেষের দিকে, হয়তো আরো কয়েক সপ্তাহ লাগবে। তারপর জাদুর এই শহরটা ছেড়ে আবার পাড়ি দেব নিজ কর্মস্থলে। তনয়ার হাসি মাখা মুখটা কেমন যেন মেঘে ঢাকা আকাশের মতো হয়ে গেল। কবে যাচ্ছেন সঠিক বলতে পারছি না, তবে কাজ শেষ হলেই সবকিছু গুছিয়ে নিয়ে ফিরে যেতে হবে। চায়ের কাপে চলছে চুমুক নীরবে, কারো কোনো কথা নেই। দুজনে কিছুটা নীরব থেকে হাঁটছে। এসো, বেদিটায় বসি। চলুন। জানো, এই শহরটা ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে জমা। ছাত্রজীবন থেকেই জীবনের ডায়েরিতে বেশ কিছু অনুভব জমা করতে পেরেছি। ভার্সিটির পাশ শেষ করে ফিরে গিয়েছিলাম, অথচ কিছু সময়ের জন্য হলেও আবার আসা হয়েছে এখানে। পুরনো অনেক কিছুর মাঝে তোমায়ও পেয়েছি। যাওয়ার কথা ভাবলে মনটা খারাপ হয়ে ওঠে। এই মায়া জিনিসটা বড্ড বেহায়া, জানো। সময় ছেড়ে যায়, শহর ছেড়ে যায়, কিন্তু সে বেহায়ার মতো মনের মাঝে পড়ে থাকে কষ্ট দেওয়ার জন্য। তনয়া সামনের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। কুয়াশায় সোডিয়াম আলো মেখে রাস্তাটাও অচেনা সাজে সেজেছে। অজানা টানে ছুটে যেতে পারছে না। নিজেকে প্যারালাইজড মনে হচ্ছে, যেন হাত পা সবকিছুই আছে, তবে সচল নেই। ইচ্ছে থাকলেও কিছু করতে পারছে না। দুজনের মনের টানটা দুজনেরই জানা, অথচ অজানা অভিমানে বাঁধা পড়ে আছে। কি হলো, চুপচাপ বসে আছো যে? শুধু আমিই বলে যাচ্ছি, তোমার কোনো কথা নেই? কি বলবো? সব প্রশ্নের উত্তর আপনার কাছে, যা দিয়ে গেলেন। ফিরে পেয়েও অনেক কিছু ছেড়ে যেতে হয়। তনয়া চোখে চোখ রেখে তাকিয়ে রইল। ফিরে গিয়ে কি করবেন ভাবছেন? করবো আর কি, গতানুগতিক জীবন, জীবনের উপন্যাসের সেই পুরনো অধ্যায়, স্রোতের সাথে গা মিলিয়ে ভেসে চলা। আমার পরিবারের কাছ থেকে চেয়ে নিতে পারবে না আমায়? বুঝিনি, না বোঝার কিছুই নেই। যা বলেছি ভেবে দেখুন। জীবনে কারো না কারো সাথে পথ চলতে হবে। আপনার পথটা এখন আমার অচেনা নয়। কথাগুলো বুঝতে পেরেও পুনরায় একইভাবে জিজ্ঞেস করলো অংশু। তনয়া চুপ করে বসে থাকে। পুনরায় জিজ্ঞেস করলে চোখ তুলে তাকিয়ে থাকে সে। চাহনিতে যেন একটা করুণ দৃষ্টি, তবে দৃঢ়তা ছিল। অনেকের মুখে শোনা যায় চোখ কথা বলে, চোখেরও নাকি নিজস্ব একটা ভাষা আছে। অবশেষে মনের ভেতরের চাপা অনুভবটা চোখের আদলে ধরা পড়ে গেল। তার মনের অবস্থা বুঝতে পেরে অংশু তেমন কিছু বলল না।
অজানা অভিমান পাওয়া না পাওয়ার অনুভূতির চেয়ে বেশ দৃঢ়, তাই স্বীকার করানোতে মন ছিল উদ্গ্রীব। আমি একটু নিউ মার্কেট যাব, যাবে আমার সাথে? নিউ মার্কেট কেন? বল্টুর জন্য কিছু শীত বস্ত্র কিনব। অফিসের ব্যস্ততার জন্য ছেলেটার সাথে অনেকদিন দেখা হয় না। তার শীতের কোনো জামা আছে বলে আমার মনে হয় না। যাবে আমার সাথে? চলুন। আশপাশে রিক্সা না থাকায় মেন রাস্তার দিকে ওরা দুজনে হেঁটে আসছে। লোকে বলে ছেলেদের চেয়ে মেয়েরা চোখের ভাষা পড়তে পটু হয়। তনয়ার ছোড়া প্রশ্নের উত্তর অংশুর চোখের চাহনিতে প্রকাশ পায়। পুলকিত মনের অনুভব চেহারায় ফুটে ওঠে। চাইলেও যাকে লুকিয়ে রাখা যায় না। একটা রিকশায় চেপে দুজনেই রওনা হয় নিউ মার্কেটের দিকে। শীতের রাত, সোডিয়াম আলো আর শহরের যানজট সবকিছুই যেন মন্থর আজ দুজনার মাঝে। নীরবতার মাঝে হঠাৎ মোবাইলটা বেজে উঠল। হ্যালো বলে অপর পাশের পরিচয় জানতে চাইলে বলছে ডাক্তার সাব্বির। ডাক্তার সাব্বির? ক্ষমা করবেন, আমি সঠিকভাবে চিনতে পারছি না। আপনার সাথে একবার ট্রেনে পরিচয় হয়েছিল। আপনি আমার আম্মার হুইল চেয়ারে তুলে দিয়েছিলেন ট্রেনে, খেয়াল পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে এবার। কেমন আছেন আপনি? এই তো আল্লাহর রহমতে ভালো। আপনি ভালো তো? জি, আছি এক প্রকার। সেই দিনের পর আপনার সাথে আর দেখা হয়নি, তাই আপনার কথা ভুলে গেছি, সরি। না না না, সরি বলার প্রয়োজন নেই। এটা হতে পারে। আপনার দেয়া কার্ডটা আমার ওয়ালেটে না থাকলে হয়তো আপনাকে কল দেয়া হতো না। তা আমি আপনার সাথে বল্টুর বিষয়ে কিছু আলোচনা করতে চাই। বল্টুর বিষয়ে? কি হয়েছে ওর? আমি সাক্ষাতে বলতে চাইছি। আপনি কি আধ ঘন্টা পর একটু সময় দিতে পারবেন? আমি চেম্বার শেষ করে বের হব। আপনি কোথায় থাকছেন আমায় জানাবেন। আমরা এখন নিউ মার্কেট যাচ্ছি, সেখানে কিছু কেনাকাটা করব। ঠিক আছে, সেখানেই থাকুন, আমি চেম্বার থেকে বের হয়ে আপনাকে পিক করছি। পুরো সিচুয়েশন যেন এক মুহূর্তে বদলে গেল। ডাক্তার সাব্বির হঠাৎ তাকেই কেন তলব করলেন? আর বল্টুর বিষয়ে কি এমন কথা যেটা সাক্ষাতে বলতে হবে? তনয়া তার কাছে ডাক্তারের বিষয়ে জানতে চাইলে অংশুর ডাক্তারের সাথে পরিচয় হওয়ার কথা সবকিছু খুলে বলে। দুজনে আর নিজেদের নিয়ে কিছু আলোচনা করছে না, তবে একটা অনিশ্চয়তা কাজ করছিল মনে। কেনাকাটার পর অংশু ও তনয়া অপেক্ষা করছে। এমন সময় কল আসে আর মেন রাস্তার দিকে রাস্তার অপর পাশে আসতে বলে। রাস্তা পার হয়ে তারা আসে গাড়ির কাছে। কি বিষয় বুঝিয়ে বলুন তো? বলছি, গাড়িতে বসুন। উনি? ও তনয়া, আমার সাথেই আছে। তনয়া অংশু দুজনে গাড়িতে বসে ব্যস্ত রাস্তায় মন নিয়ে গাড়িটা ছুটে গিয়ে একটা কফি শপের দিকে চলে আসে। ওরা ভিতর প্রবেশ করে। তেমন ভিড় না থাকায় বসে কথা বলার জন্য ছিল উপযুক্ত পরিবেশ। ওয়েটারকে হালকা কিছু খাবার ও কফি অর্ডার করা হলো। অংশু, আপনার সাথে সেই ছেলেটা বল্টুর বিষয়ে কিছু জানাবেন আমায়? আপনি কি জানতে চাইছেন সেটা বলুন। ছেলেটার মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকতা কখনো কি আপনার নজরে পড়েছে? আপনি তো আমার চেয়ে ওকে ভালো করে চেনেন। অস্বাভাবিকতা মানে? ম্যাডাম, আপনি ছেলেটাকে চেনেন নাকি? হ্যাঁ, আমি একটা পথ স্কুল পরিচালনা করি, যেটা বল্টু ও ছাত্র। বিকেলের বেশিরভাগ সময় সে আমাদের ওখানে থাকে, তবে অস্বাভাবিক কিছু তো নজরে পড়েনি। ও অনেক মেধাবী আর বাস্তবমুখী একটা ছেলে। না, আমার জবাবটুকু পাইনি। সাব্বির সাহেব, আপনি কি জানতে চাইছেন আর কোন অস্বাভাবিকতা বোঝাচ্ছেন একটু খুলে বলুন প্লিজ। ঠিক আছে, বলছি। ঘটনাটা ঘটেছিল প্রায় মাসখানেক আগে। আমি খুব ভোরে ট্রেন থেকে নামলাম ঢাকায়। ড্রাইভার আসতে দেরি দেখে ফজরের নামাজ আদায় করে আমি প্ল্যাটফর্মেই হাঁটতে থাকি। সেখানে হঠাৎ কাউকে পাথরের উপর মাথা দিয়ে শুয়ে থাকতে দেখে আমি এগিয়ে যাই। গিয়ে দেখি বল্টু হাতে ব্যান্ডেজ বাঁধা, শরীর জ্বরে তাতিয়ে আছে। তাকে নিয়ে যাই আমার বাড়িতে। সেখানে নিয়ে ড্রেসিং করে খাবার ও ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখি। আম্মার কারণে সে আমাদের বাসায় সুস্থ না হওয়া পর্যন্ত থাকে। বাসায় থাকাকালীন আমি লক্ষ্য করলাম যখনই একা থাকছে সেই জন্য আশপাশে কাউকে অনুভব করে আর তার সাথে কথা বলে।
বিষয়টা অবশ্য বাড়ির কাজের মেয়ে প্রথমে বললে আমি বিশ্বাস করিনি। তারপর একদিন দেখলাম সত্যিই তাই। আনুমানিক রাত 1টা। বল্টু বিছানা ছেড়ে মেঝেতে শুয়ে আছে আর বেশ আনন্দ নিয়ে কথা বলছে। কিছুক্ষণ লক্ষ্য করলাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তার আচরণটা ভিডিও করে নিয়ে গেলাম আমার পরিচিত এক মনোবিজ্ঞানীর কাছে। তিনি পুরো ভিডিওটা দেখলেন, তারপর বললেন তাকে নিয়ে আসতে। কিছু পরীক্ষা নিরীক্ষা করে পুরো একটা বেলা আমরা দুজনে তাকে পর্যবেক্ষণ করলাম, কিন্তু তার সেই রূপটা আর দেখতে পেলাম না। তাদের কথার মাঝখানে আরেকজন ভদ্রমহিলা এসে হাজির। সম্ভবত ডাক্তারই তাকে এখানে ডেকে এনেছেন। তিনি এসে আমাদের হ্যালো বলে সকলের মাঝে যোগ দিলেন। মিট মাই বেজমেট ডক্টর রওশন আরা। তিনি একজন সাইকিয়াট্রিস্ট। তার কথাই আপনাদের বলেছিলাম। আর রওশন, তোমাকে বলেছিলাম এক ভদ্রলোকের বিষয়ে যাকে বল্টু খুব বেশি ফোকাস করে। ইনি হচ্ছে সেই লোক, মিস্টার অংশু। যাক, ভালোই হলো আপনাদের দেখা পেলাম। আমার মনে হয় তুমি ওনাদের বিষয়টা বলেছ কিছু। আমরা আসল কথায় চলে আসি। আমি যতটা বুঝতে পারছি, ছেলেটা একটা সিক পার্সোনালিটির শিকার। মানে কি? দেখুন, আমাদের প্রতিটি মানুষেরই একটা নিজস্ব জগৎ থাকে। সেই জগতে আমরা আমাদের মতো করে ভাবতে পছন্দ করি। বাস্তবতা আর কল্পনা, এই দুটোর মাঝখানে হলো মানুষের জ্ঞান। কোনটা বাস্তব কোনটা অবাস্তব সেটা সে অনায়াসে বুঝতে পারে। বল্টুকে যখন আমার কাছে আনা হলো, তখন সে ছিল একদম স্বাভাবিক একটা ছেলে। যদিও সাব্বির তার ভিডিওটা আমাকে দেখিয়েছিল, সেখানে যে মানুষটা আর বাস্তবতায় যাকে দেখলাম, দুটোই যেন ভিন্ন চিত্র। আপাত দৃষ্টিতে একটার সাথে আরেকটার মিলানো যাবে না। ম্যাম, আমরা সাধারণ মানুষ। আপনাদের মেডিকেল থট সহজে মাথায় ধরবে না। আপনি বিষয়টা সহজ করে বলুন। কিভাবে বুঝাই? দেখুন, আমাদের মধ্যেই ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব থাকে, যেটা স্থান কাল পাত্রভেদে প্রকাশ পায়। সেটা তো বোঝেন? জি, তা বুঝি। ওর ভেতরই তেমন একটা পার্সোনালিটি কাজ করে। ওই যে বললাম, বাস্তবতা আর কল্পনার জগৎ দুটো আলাদা। যেটা আমরা আমাদের জ্ঞানে আলাদা করতে পারি, সেটা সে পারবে না। কেন? কারণ তার কল্পনা শক্তি বাস্তবতাকে পেছনে ফেলে এগিয়ে গেছে। কল্পনা আর বাস্তবতার ব্যবধান তার আর নেই। সে তার মাকে কল্পনায় প্রকাশ করে এবং সেই কল্পনাকে বাস্তবতায় মিলিয়ে নিয়েছে। বলেন কি? এই জন্যই আমি তার মা হতে চেয়েছিলাম। সে মত দেয়নি। তাই সাব্বির, দেখেছ? তাহলে মিলেছে কিছুটা। ওর এই জগৎটা একদিনে তৈরি হয়নি, বহুদিন লালন করেছে সে। আচ্ছা, তার মা কিভাবে মারা গেছে বলতে পারেন? ওর মা মারা যাবে কিভাবে? সে তো এতিম, বাপ মা কেউ নেই। বড় হয়েছে একজন বয়স্ক মহিলার কাছে। বলেন কি? আমাকে সব কিছু খুলে বলুন প্লিজ। দেখুন, ছেলেটা দিনের পর দিন মেন্টাল সিকনেসের দিকে এগোচ্ছে। তার আগে যদি রিকভারি করা না যায়, তাহলে ঝামেলা হয়ে যাবে। একটা ফুটফুটে বাচ্চা অনায়াসে স্বাভাবিকতা থেকে ঝরে যাবে। অংশু বল্টুর বিষয়ে এক এক করে বলতে থাকে যা সে জানে। তার প্রথম দিনে ট্রেনের পিছে ছুটে যাওয়া, শায়লাকে দিয়ে বাবা মায়ের ছবি আঁকানো, তারপর নিজে আঁকতে পারা, তার অভিমানগুলো, আশপাশের মানুষের প্রতি তার আচরণ ইত্যাদি সব কিছু। আচ্ছা, আপনি যে তার সাথে একটা দিন কাটিয়েছিলেন, সেখানে তার কল্পনার এই বিষয়টা কি নোটিস করতে পেরেছিলেন? না, তেমন কিছুই বোঝা যায়নি। ও অন্য সব বাচ্চাদের মতোই স্বাভাবিক। তবে যেদিন সে ছবি আঁকতে পেরেছিল, সেদিন তার মধ্যে একটা সন্তুষ্টি দেখেছিলাম, যেটা সে রেস্টুরেন্টে খেয়েও পায়নি। তার কল্পনার বাস্তব রূপটা আপনি সেদিন দিয়েছিলেন। সেটা কেমন? ও যখন আঁকতে পারতো না, তখন কিন্তু অন্যের ভরসায় থাকতো। চাইলেও মনের অভিব্যক্তি সহজে প্রকাশ করতে পারতো না। যখন আঁকা শিখলো, তখন হয়তো সুযোগ পেলেই সে তার কল্পনার জগতে ফিরে যেতে চাইত। ধীরে ধীরে দিনের বেশিরভাগ সময়টা সে কল্পনার পিছনে ছুটত। আপনার কথা অনুসারে বুঝতে পারছি এটার জন্য তার পরিবেশটাই দায়ী। বাচ্চারা কিন্তু খুব সহজে তিরস্কার আর ভৎসনাগুলো বুঝতে পারে। একটা প্রাপ্তবয়স্ক মানুষ নেগেটিভ বিষয়গুলো যত দ্রুত ইগনোর বা সহ্য করে নিতে পারে, বাচ্চারা তা পারে না।
তাদের আত্মসম্মান বোধ অনেক বেশি, আর এটাকে সে আগলে রাখে। তাই অপমান বিষয়টা সহজে মেনে নিতে পারে না। বাইরের পরিবেশে যখন অপমান সহ্য করতে করতে ক্লান্ত, তখন সে তার ভুবনে ফোকাস করতে থাকে। এই ভুবন তার নিজের তৈরি, তাই এখানে সে যেমনটা চায় সেরকমই সাজাতে পারে। ম্যাডাম, আপনার কথায় তো আমি নিজেকে অপরাধী মনে করছি। না না, তা হবে কেন? কারণ আপনি যা করেছেন একজন ভালো মানুষের বৈশিষ্ট্যে তাই পড়ে। তার অবস্থা সম্পর্কে তো আপনার জানা ছিল না। আপনার বর্ণনায় আমি আরেকটা বিষয় ফোকাস করলাম। ও যে মহিলাকে মা বলে সম্বোধন করেছিল, আর মহিলা তাকে কি যেন বলেছিল, টোকাই। হ্যাঁ, টোকাই। সেটা ছিল তার অপমানের চরম পর্যায়। ম্যাডাম, আপনি যখন তাকে সন্তান হিসাবে আগলে নিতে চাইলেন, সে কিছুই বলেনি, রাইট? জি। সে হয়তো ওই অপমানের পরই আপনাকে এড়িয়ে গেছে। হতে পারে। তার মা বাবার প্রতি বাসনাটা জোরালো ছিল, আর তখনই আপনার মাধ্যমে সে মা আঁকতে শিখেছে। সেটা ছিল মুক্ত আকাশে উড়ে বেড়ানোর তার প্রথম স্বাধীনতা। তার সারাদিনের জমানো কথাগুলো সে ওই জগৎটায় ঢেলে দিতে পারত। এভাবে চলতে চলতে তার কল্পনা বাস্তবতার কাছাকাছি এসে মিলিয়ে যায়। এখন সে চাইলেও তার মাকে দেখতে পারে। তার মা তাকে সেভাবেই অ্যাটেন্ড করে যেভাবে তার মন চাইছে। তার কাছে মা মানেই একটা বিশাল ভালোবাসার ভাণ্ডার, যেটা কখনো কোনো মানুষের মাঝে এক বিন্দু সে পায়নি। তাই সে কাউকে মা বলতে চায় না। আপাত দৃষ্টিতে সেটাকে আমরা অভিমান মনে করতে পারি। ঠিক তাই, আমার কাছে সেটাই মনে হয়েছিল। সে বড্ড অভিমানী। আসলে তা নয়। সে তখন থেকেই এই পার্সোনালিটির শিকার। দেখুন, আমরা প্রতিটি মানুষ কভু সামনের লোকটাকে বুঝতে চেষ্টা করি না। কাউকে বুঝতে পারা যে কি জরুরি, তাই কেসটায় প্রকাশ পায়। একটা পথশিশু যাকে কুড়িয়ে পেয়েছে যে বৃদ্ধা, তারপর নিজের স্বার্থে তাকে গড়ে তুলেছে, আর তার আশপাশের মানুষগুলো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। একদম ঠিক হয়নি। আমাদের সোসাইটিতে মানুষগুলো একা হতে হতে অসুস্থ হয়ে ওঠে, মূলত এই কারণে। অন্যকে বুঝতে চেষ্টা না করা, নিজেকে জাহির করা, অযথাই প্রতিযোগিতায় মেতে ওঠা, এইগুলোতে একটা মানুষ যে ধীরে ধীরে মানসিক অসুস্থতার দিকে এগিয়ে যায়, তা আমরা কেউই বুঝি না। রওশন ম্যাডাম, সমাজের সব মানুষ তো এক না। সবাই তো এভাবে ভাবছে না বা করছে না। আমি সকলের কথা বলছি না যে সকলে এমন। তবে যার কাছে নেগেটিভ মানুষগুলো বেশি, সে ততই অসুস্থ। এখন আমাদের করণীয় কি? আমি সে উপায়টাই খুঁজে পাচ্ছি না। কারণ তার জন্য যেটা জরুরি তা হলো তার কল্পনার জগৎ আর বাস্তবতাকে বুঝিয়ে দেয়। আশপাশের পরিবেশটার পজিটিভ রূপ তার মনে করার বিষয়ের সাথে যত বেশি মাত্রায় খাপ খাইয়ে দেয়া যাবে, ততই মঙ্গল। আপনারা এগুলো তাকে বলে বোঝাতে পারবেন না, কারণ সে তার জগৎটাকে আপনাদের সামনে কখনো আনেনি বা আনবেও না। আমি কাউন্সেলিং করার চেষ্টা করেছি, তাতে লাভ একটা হয়েছে বলে আমার মনে হয় না। আমি যদি তাকে আমার সাথে রাখি, তখন মনে হয় কিছু করতে পারবো। চেষ্টা করে দেখতে পারেন। তবে সে আপনার সাথে থাকতে চাইবে বলে আমার মনে হচ্ছে না। আর পারলে তাকে রিকভারি করা সম্ভব হবে, তবে জোর করা যাবে না। আরও অনেক কিছুই আলাপ হয়েছিল ডাক্তারের সাথে। তারপর তারা যার যার গন্তব্যে চলে যায়। রাত অবধি স্টেশনে অংশু অপেক্ষা করতে থাকে, কিন্তু বল্টুকে দেখতে পায়নি। হাতের শীত বস্ত্রটা সাথে নিয়ে অবশেষে রওনা হয় গন্তব্যের দিকে।